ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ। ৭১-এ গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান ঢাকায়। বিদেশি আদালতেও টিলিপ পলাতক আসামি আত্মসমর্পণের বিকল্প নেই বলছেন আইনজীবীরা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে বিএনপির সুনির্দিষ্ট মতামত, নির্বাচনের আগে ৩ শর্ত পূরণের তাগিদ জামায়াতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ রাতের ২১শে সংবাদে। সাথে আছে আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21she24online। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21she ইটিভি চ্যানেলে। এছাড়াও সংবাদ আরও থাকছে, ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পাওয়ার দাবি করলেন বিজ্ঞানীরা। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর ভারতের চেষ্টার তীব্র প্রতিবাদ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি প্রতিবেশী দেশটিকে সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বাসসের কাছে অন্তর্বর্তীকালীন সরকারের এই অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। শফিকুল আলম বলেন, বাংলাদেশ সরকার মুসলিমদের উপর হামলা এবং তাদের জানমালের নিরাপত্তার হানির ঘটনার নিন্দা জানায়। তিনি আরও বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। স্বাধীনতার আগে বাংলাদেশের পাওনা $4.5 বিলিয়ন ফেরত ও গণহত্যার জন্য সাধারণ ক্ষমা চাওয়া নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে পাকিস্তান। ঢাকা ইসলামাবাদ বিদ্যমান সম্পর্ক এড়িয়ে নিতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে দুই দেশই একমত, এমনটা জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। এরপর পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ দেখা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। সে সময় দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। ২০১০ সালে পাকিস্তানে এক সাক্ষাতের পর ১.৫ দশকের ব্যবধানে বাংলাদেশের সঙ্গে ফের আয়োজন হল দ্বিপক্ষীয় বৈঠক। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের সচিব পর্যায়ের বৈঠকে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ও পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যান আমনা। সে সময় দুই দেশের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা করেন তারা। দ্বিপক্ষীয় এসব বৈঠকের বিস্তারিত তুলে ধরে ৭১ পূর্ব সম্পদ ফেরত ও গণহত্যার জন্য ক্ষমা চাইতে পাকিস্তানের প্রতি আহ্বানের কথা জানান পররাষ্ট্র সচিব। পাকিস্তানের সাথে আগে যেমনটা বলেছি, বিদ্যমান ঐতিহাসিকভাবে অমীমাংসিত বিষয়গুলো উত্থাপন করেছি, যেমন আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসন, অবিভাজিত সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্সা প্রদান, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের জন্য প্রেরিত বিদেশি সাহায্যের অর্থ হস্তান্তর এবং ১৯৭১ সালে পাকিস্তানের তৎকালীন সশস্ত্র বাহিনীর কর্তৃক সংঘটিত গণহত্যার জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া। বাংলাদেশে আটকে পড়া ৩,২৫,০০০ পাকিস্তানের প্রত্যাবাসন এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়েও আলোচনা হয়। এটা আমরা পাকিস্তানি প্রতিনিধি দলকে বলেছি যে বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক এখন যে জায়গায় দাঁড়িয়েছে, সাম্প্রতিককালে উচ্চ পর্যায়ে যোগাযোগ এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে সহযোগিতার কারণে, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে গেলে আমাদেরকে এই অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা আসল প্রয়োজন। এদিকে বিকেলে মন্ত্রণালয় পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফেরার পথে আমনা বালুচ বাংলাদেশ সফরে সন্তুষ্টি প্রকাশ করেন। I'm happy to be in Dhaka. Thank you. আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। Lovely. রোহিঙ্গাদের মানবিক সহায়তা অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব নিকোল অ্যান্ডচুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপসহকারী সচিব অ্যান্ড্রু আর হেরাপের সাথে বৈঠক শেষে কথা জানান পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন। পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারের সংস্কারের প্রতি সমর্থন জানান দুই মার্কিন মন্ত্রী। আকবর হোসেন সুমনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মেহেদী হাসান। বৃহস্পতিবার দুপুর 3:45টায় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ও মিয়ানমারে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সাথে নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান সফররত দুই মার্কিন মন্ত্রী। বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে। বৈঠক শেষে সচিব জানান, বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে রোহিঙ্গা ইস্যু। আগামী সেপ্টেম্বরে নিউ ইয়র্কে আপনারা জানেন যে রোহিঙ্গা বিষয়ে একটা উচ্চ পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই রোহিঙ্গা প্রত্যাবাসনে আমরা তাদের রাজনৈতিক এবং মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য অনুরোধ জানিয়েছি। আলোচনা হয়েছে দেশটির সাথে বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়েও। বাংলাদেশের উপর আরোপিত বাড়তি শুল্ক যে 90 দিনের জন্য স্থগিত করা হয়েছে, এর মধ্যেই সমাধান খুঁজে পাওয়ার আশা সচিবের। 90 দিনের পজের মধ্যেই আমরা কি করে এই যে নতুন বাস্তবতার প্রেক্ষিতে আমাদের দেশের ভেতরে যে সমস্ত স্টেক হোল্ডার আছেন তাদের সাথে কথাবার্তা বলে একটা পথ বের করতে পারে, সেটা নিয়ে আমরা সময়টা ব্যয় করব। এরপর দুই মার্কিন মন্ত্রী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। এ সময় সরকারের সংস্কার কর্মসূচির প্রতি সমর্থন জানান তারা। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক এখন বিদেশের যে কোনো আদালতেও পলাতক আসামি হিসেবেই বিবেচিত হবেন। নিজেকে নির্দোষ প্রমাণ করতে আদালতের কাছে আত্মসমর্পণের বিকল্প নেই, এমনটাই বলছেন আইনজীবীরা। মাহতাব মিনহাজের প্রতিবেদন। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে 30 কাঠা প্লট নেন শেখ হাসিনার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকি। এ নিয়ে দুদকের মামলায় টিউলিপের বিরুদ্ধে 13 এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। এরপর বিষয়টি নিয়ে মুখ খোলেন টিউলিপ। ব্রিটিশ গণমাধ্যমের কাছে দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনকি গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কিছুই জানেন না তিনি। I can't dignify this politically motivated smear campaign with any contacts or any comments. It's a completely politically motivated smear campaign trying to harass me. There is no evidence that I've done anything wrong. টিউলিপের এমন অভিযোগের ভিত্তিতে আইনজীবীদের কাছে জানতে চাওয়া হয়, বিদেশে অবস্থানরত কোনো আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে আসামির কাছে কোন পদ্ধতিতে গ্রেপ্তারি পরোয়ানা পাঠানো হয়। অ্যারেস্ট অফ ওয়ারেন্ট দেওয়া হয় অনেকগুলো প্রক্রিয়ার মাধ্যমে। প্রথম ওনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস আর নোন টু লিভ যেখানে থাকে ওই অ্যাড্রেসে ওনাকে দেওয়া হয়। আইদার সরাসরি গিয়ে দেওয়া হয়, নোটিশ টাঙিয়ে দেওয়া হয়, রেকর্ডেড ডেলিভারির মাধ্যমে দেওয়া হয়। গুরুতর অপরাধের ক্ষেত্রে ইন্টারপোলের মাধ্যমে এইটা সে যে দেশে বসবাসরত যেটা জানবে অথরিটি, সেইখানে তারা পাঠাবে। আইনজীবীরা বলছেন, টিউলিপ সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা না পেলেও সংবাদ মাধ্যমে এরই মধ্যে জানতে পেরেছেন পরোয়ানার কথা। তাই আদালতে হাজির হতে ব্যর্থ হলে তাকে পলাতক হিসেবেই গণ্য করা হবে। উনি জানবেন না এই কথা ধপে টিকবে না, কারণ বাংলাদেশের বাইরেও উনি যেই দেশে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, সেখানে ওনার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কোনো ব্যক্তিকে যখন ওয়ারেন্টের মাধ্যমে ওয়ারেন্ট তামিল হবে না, তখন তার বিরুদ্ধে পেপারে কোর্টের মাধ্যমে 2টি পেপারে তার বিরুদ্ধে নোটিশ জারি করা হবে যে তোমার এই মামলায় এই অভিযোগের ভিত্তিতে তোমার নামে ওয়ারেন্ট অর্ডার ইস্যু হয়েছে, তুমি যদি কোর্টে হাজির না হও তাহলে তোমার অ্যাবসেন্সে তোমার বিচার কার্যক্রম চলবে। বিদেশে বসে আইনি লড়াইয়ের কোনো সুযোগ নেই বলেও জানান আইনজীবীরা। ফিজিক্যালি হাজির থাকার পরে জামিন পেলে জামিনে থেকে সে প্রতি তারিখে হাজির হবে, জামিন না পেলে সে জেলে থাকবে। তখন সে একজন লয়ার নিযুক্ত করতে পারবে অথবা সে নিজেও কন্টেস্ট করতে পারবে। টিউলিপকে দেশে ফেরাতে বিচারিক আদালতের নির্দেশ মেনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতা চাওয়া হবে বলে জানায় দুদক। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সুনির্দিষ্ট মতামত দিয়েছে বিএনপি। রোববার আবারও আলোচনায় বসবে তারা, এমনটা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন, অতি সংস্কারে যেন জন আকাঙ্ক্ষা স্তিমিত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আর জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ জানান, ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই কমিশনের মূল লক্ষ্য।
মাহিলা ইসলামের রিপোর্ট। ঐকমত্য কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনার সাথে কিছু কিছু ক্ষেত্রে বিএনপির মতভেদ যেমন দেখা যায়, তেমনি কিছু অস্পষ্টতাও তৈরি হয়। এমন অবস্থায় নির্বাচন সামনে রেখে সংস্কার এগিয়ে নিতে ও মতানৈক্য কাটাতে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনে আসে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকের আগে সূচনা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কারে বেশি ভালো করতে গিয়ে পরিবর্তনের জন আকাঙ্ক্ষা যেন স্তিমিত না হয়ে যায়। এই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, কিন্তু খুব বেশি ভালো করার জন্য যেন আমরা এত সময় না দিই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটা স্থিমিত হয়ে যায়। রুদ্ধদ্বার বৈঠকের মাঝামাঝি সময়ে এসে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ। জানান, ঐকমত্য কমিশনের স্প্রেডশিট নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। চূড়ান্ত তো আলোচনা নয়, এটা আমার মনে হয় আমরা দ্বিতীয় পর্যায়ে আলোচনা করছি। প্রয়োজনে আজকে যদি সমাপ্ত না হয় আরও আলোচনা হবে। এখন আমরা সেই আলোচনা সমাপ্ত করিনি, আশা করি আমরা একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাচ্ছি। আর ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি করতে ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করাই লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা। ইতিমধ্যেই বিভিন্ন বিষয়ে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে মতামতগুলোর ক্ষেত্রে ঐকমত্য সুস্পষ্ট, কিছু বিষয়ে ভিন্ন মত আছে, সেগুলো আমরা আলোচনা করব এবং আমরা আশা করি আমরা এক জায়গায় আসতে পারব। পরে আবারও বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের বিস্তারিত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রায় সব বিষয়ে কাছাকাছি আসতে পেরেছি, কিছু বিষয়ে তো আমাদের ভিন্নমত থাকতেই পারে আছে। বাকি অংশটা আমরা আগামী দিন 11টায় রবিবারে শুরু করব বলে আশা করছি। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে দেশ নতুনভাবে স্বাধীনতা পেয়েছে। এই অবস্থায় নির্বাচন হওয়ার আগে সংস্কার সহ 3টি শর্ত পূরণ করতে হবে, অন্যথায় নির্বাচনের কমিটমেন্ট নিয়ে শঙ্কা জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাতের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। মানিক শিকদারের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে জামায়াত ইসলামের আমিরের ইউরোপ ও যুক্তরাজ্য সফর নিয়ে এই সংবাদ সম্মেলন। সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন, কমিশন এবং কাউন্সিলের হেডকোয়ার্টার। সফরের নানা বিষয় তুলে ধরার পাশাপাশি এ সময় জামায়াত আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার প্রসঙ্গে জনগণের চাহিদা, মিনিমাম চাহিদার আলোকে যে সংস্কার, সেই সংস্কারে আমরা কিভাবে কতটুকু সহযোগিতা করছি তার উপর নির্ভর করছে এই নির্বাচনের অনুষ্ঠান হওয়ার বিষয়টা। এটা এবং বিচার, এই দুইটা ব্যাপারে মানে সামান্য কোনো এদিক সেদিক করার কোনো সুযোগ নেই এবং কেউ বলবে না যে আমরা বিচার চাই না, কেউ এটাও বলবে না আমরা সংস্কার চাই না। যুক্তরাজ্য সফরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ নিয়েও কথা বলেন ডাক্তার শফিকুর রহমান। কথা তো হয়েছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়ে কথা বলিনি। কখন নির্বাচন হবে, কিভাবে নির্বাচন হবে, বিচার প্রক্রিয়া কিভাবে হবে না হবে, বিভিন্ন বিষয় নিয়ে আমরা সাধারণ আলোচনা করেছি। ওইটা ডিসিসিভ কোনো ডিসকাশন ছিল না। ইউরোপ সফরে বিদেশিদের সাথে বাংলাদেশের চলমান রাজনীতি, অর্থনীতি, রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে সফল আলোচনা হয়েছে বলেও জানান জামায়াতের আমির। আমরা বলেছি ফান্ডও দিবা এবং সদ্ব্যবহার নিশ্চিতকরণে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় না গণপরিষদ নির্বাচন, সংস্কার করে নির্বাচন নাকি একসাথে দুটোই, প্রশাসন নিরপেক্ষ না পক্ষপাত দুষ্ট, এসব নিয়ে রাজনৈতিক দলগুলোর মতানৈক্য স্পষ্ট হয়ে উঠেছে। এমনকি নির্বাচনে অংশ না নেওয়ার হুমকিও এসেছে কোনো দলের পক্ষ থেকে। বিষয়গুলো নিয়ে বিশ্লেষকরা কি ভাবছেন আর জনগণই বা কি বলছে, জানাচ্ছেন সোহেল সামি। ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। অন্যদিকে নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ভিন্ন সুর এনসিপির। এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। কিছু কিছু ব্যাপারে মতের ভিন্নতা থাকলেও নির্বাচনের দিনক্ষণ নিয়ে একই সুরে কথা বলছে বিএনপি জামাত। একটি রোডম্যাপ প্রকাশ করে নির্বাচনের দিকে গেলে দেশের যে সংকট, আইন, অর্থনৈতিক বিভিন্ন দিকে,
সেটি কমে আসবে বলে আমরা মনে করি। যেহেতু সংস্কার লাগবে এ ব্যাপারে একমত, যেহেতু রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত হইতে হবে এটাও আমরা একমত, তাহলে ঐক্যমতটা তাড়াতাড়ি হয়ে যায়। শুধু সরকারকে দোষারোপ না করে পলিটিক্যাল পার্টিগুলোকে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আমরা যতটুকু ছাড় দেওয়া সম্ভব দিয়ে আমরাই বসে ঠিক করি, সরকারের সাথে আলোচনা করে যে কবে ইলেকশন হবে। সংকট উত্তরণে সব দলের সাথে বেশি বেশি সংলাপে সমাধান দেখছেন রাষ্ট্রবিজ্ঞানের এই শিক্ষক। বৈষম্যবিরোধী আন্দোলনে সিরিয়াসলি অ্যাক্টিভ ছিল বিএনপি সহ এবং অন্যরা, তাদের সাথে বোঝাপড়া যাওয়া দরকার। যে সকল ইসলামী দলগুলো আছে আমি তাদেরকেও সরকারকে মনে করি তাদেরকে বোঝাপড়া রাখা, যারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছিল তরুণদের কথা মাথায় রাখা দরকার। সুতরাং সবার সাথে আলাপ করেন, কথা বলেন এবং একটা প্রয়োজনীয় এবং সুনির্দিষ্ট ডেট ঠিক করেন। নির্বাচন আর সংস্কার নিয়ে সাধারণ মানুষের মধ্যেও দেখা গেল নানা মত। ডক্টর ইউনূস আরও বেশি দিন থাকলে সংস্কার ভালো হবে, দেশের দ্রব্যমূল্যের দর কমবে। এখন যদি আমরা একটা সুস্থভাবে ভোট হইতো, আমরা খুব আনন্দের মধ্যে ভোটটা দিতাম। যে সরকারি থাকুক, সংসদ না আসলে কোনো সমাধান হবে না। আমি চাই যে দলই আসুক, মানে সুষ্ঠু একটা নির্বাচন যাতে হয়। ফ্যাসিস্ট শাসনামলে দীর্ঘদিন ভোট না দেওয়ার হতাশাও আছে জনমানুষের কণ্ঠে। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। আলোচিত ব্যবসায়ী এসএলএম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা 1360টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে 2,619 কোটি 7,16,000 টাকা রয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এর আগে দুদকের উপপরিচালক তহসিন মুনাবিল হক এ আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন। ওই আবেদনে বলা হয়েছে, সাইফুল আলম ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মানি লন্ডারিং সংগঠনের অভিযোগটি অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য যৌথ অনুসন্ধান ও তদন্ত টিম গঠন করা হয়েছে। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া ইস্ট ওয়েস্ট স্কুলের পাশের গলিতে চাপাতি ঠেকিয়ে তরুণের কাছ থেকে সোনার চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায় রিকশায় করে একজন তরুণ এবং একজন তরুণী গলির মুখে যান। এ সময় একটি মোটরসাইকেলে 3 জন এসে রিকশার গতিরোধ করে। পরে এক তরুণীর কোমর থেকে চাপাতি বের করে তরুণীকে কোপানোর ভয় দেখায়। পরে তরুণীর কাছ থেকে স্বর্ণের চেইন ও ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নেয় তারা। এ বিষয়ে মিরপুর থানা পুলিশ জানায়, ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। জড়িত একজনকে শনাক্ত করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে তাকে গ্রেফতারে অভিযান চলছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনী নিয়ে যেসব গুজব অপপ্রচার চলছে তাতে মোটেও বিচলিত নয় বাংলাদেশ সেনাবাহিনী, বরং নতুনভাবে উজ্জীবিত হয়ে কাজ করছেন এই বাহিনীর প্রতিটি সদস্য। এছাড়া যেসব স্থানে কালো বা উগ্রবাদী পতাকা নিয়ে মিছিলকারীদের প্রতিরোধে কাজ করছে সেনাবাহিনী, রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন দীপু শিকদার। সেনাবাহিনীর কার্যক্রম জানাতে এই সংবাদ সম্মেলন। জনগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। ব্রিফিংয়ে মিলিটারি অপারেশনস পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানান, গত 2 মাসে 232টি অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এই সময় গ্রেফতার করা হয় 2457 জন সন্ত্রাসীকে। এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 8000, আর অস্ত্র উদ্ধারের সংখ্যা 2000। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। ধারাবাহিকভাবে সেনাবাহিনী নিয়ে যেসব গুজব আর অপপ্রচার চলছে তাতে মোটেও বিচলিত নয় বাহিনীটি, জানান এই কর্মকর্তা। সেনাবাহিনী কারো কোনো রকম কোনো গুজবে আমরা বিচলিত নই, বরঞ্চ আমরা আরও একতাবদ্ধ হয়ে সকল রকম কাজ সরকারের নির্দেশে আমরা দেশ ও জাতির পাশে থেকে করে যাব। এই সময় তিনি আরো জানান, পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী। তাদের অবস্থানও কিছুটা শনাক্ত করা গেছে এবং এই বিষয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। আর এই মুহূর্তে পার্বত্য চট্টগ্রামে আমাদের যে নিরাপত্তা অবস্থা ভালো, এটা এই 5 জনকে ধরার জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থার কোনো তেমন ডেন্ট হয়নি। বিভিন্ন জায়গায় মিছিলে উগ্রবাদী পতাকাধারীদের বিষয়ে নজর রাখা হচ্ছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। বিক্ষোভ মিছিল হয়েছিল, সেখানে সেনাবাহিনী কালো পতাকাধারীদেরকে রহিত করেছে বা অবরোধ করেছে। আসলে কালো পতাকাধারী হলেই যে সে
জঙ্গি, এটা কিন্তু কোনো প্রমাণ আমরা এখনও পাইনি। তবে এ বিষয়ে সেনাবাহিনী সোচ্চার আছে। সেনাবাহিনী সরকারের নির্দেশনা মেনে কাজ করছে। যতদিন প্রয়োজন হবে সেনাবাহিনী মাঠে দায়িত্ব পালন করবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। সরকারের নির্দেশিত যে কোনো দায়িত্বই আমরা পালন করে আসছি এবং পালন করে যাব। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। আগামী 19 এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে সে দেশের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে জ্বালানি সহ বিভিন্ন খাতে পণ্য আমদানি করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটি বৈঠক শেষে তিনি বলেন, সফরে দেশটির সাথে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির বিষয়েও আলোচনা করা হবে। চাওয়া হবে এ খাতে সহায়তা। অর্থ উপদেষ্টা আরও জানান, জিএসপি সুবিধা নিয়েও আলোচনা করা হবে। একই সাথে শ্রম আইন সহ যে বিষয়গুলো নিয়ে তাদের পর্যবেক্ষণ আছে সেগুলো পূরণ করার চেষ্টা করা হচ্ছে। অর্থ উপদেষ্টা জানান, সফরে IMF এর সাথে আলোচনার পাশাপাশি বাজেট সহায়তা নিয়ে আলোচনা করা হবে। এছাড়া বিশ্ব ব্যাংকের সাথে দুটি চুক্তি হতে পারে। সাথে যতটুকু সম্ভব সরকারের লেভেলে, মানে মাল্টিলেটারাল লেভেল অথবা বাইলেটারাল লেভেল ছাড়াও প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজ হতো। ওখানে ইভেন এনার্জি সেক্টরের অফিসারদের সাথে দু একজন আলাপ হবে, কারণ এনার্জির ব্যাপারে আমরা ওখান থেকে এনার্জি এখন আনবো কিনা, কারণ যে ট্রাম্পের এটার ফলে তো আমাদের ইম্পোর্টের ব্যাপারে, US ইম্পোর্টের ব্যাপারে একটু এমফেসিস দিতে হবে আমাদের। শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক ফলপ্রসূ না হওয়া ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় হাতে মশাল নিয়ে নানা স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, 6 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে সচিবালয়ে ডেকে নিয়ে তাদের সাথে নাটকীয় বৈঠক করা হয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের গেট থেকে শুরু হয়ে বেগুনবাড়ি রোড ঘুরে ক্যাম্পাসে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয় মশাল মিছিল। সারা দেশে একযোগে কর্মসূচি পালন করা হয়েছে বলেও জানান তারা। এর আগে সচিবালয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের সঙ্গে বৈঠক করেন শিক্ষার্থীরা। সেখানে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। যদি দাবি না মানেন, কালকে থেকে আমাদের অসহযোগ আন্দোলন শুরু হবে, সারা বাংলাদেশ নেমে যাবে একেবারে। বিদেশি রাষ্ট্রদূতদের হানি ট্র্যাপে ফেলার অভিযোগে রাজধানীর ধানমন্ডি থানায় দায়ের করা প্রতারণার মামলায় মডেল মেঘনা আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এর আগে সকালে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা তাকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। মামলা সূত্রে জানা যায়, মেঘনা আলম বিভিন্ন কৌশল অবলম্বন করে রাষ্ট্রদূত সহ অ্যাম্বাসিগুলোতে কর্মরত বিদেশি নাগরিকদের হানি ট্র্যাপে ফেলে বিপুল অর্থ বাগিয়ে নেওয়ার জন্য চক্র তৈরি করে। তারা দীর্ঘদিন ধরে এসব প্রতারণা করে আসছে। সবশেষ সৌদি রাষ্ট্রদূত ইসাকে ফাঁসানোর চেষ্টা করে এবং তার কাছ থেকে $5 মিলিয়ন দাবি বলে অভিযোগ রয়েছে। সমীর দামানের সঙ্গে মেঘলার যে সম্পর্ক এবং মেঘলার মাধ্যমে যেই ধরনের সেটা কূটনৈতিক পাড়ায় তারা কাজ করত, তাতে দেশের ভাবমূর্তি, দেশের শ্রমবাজার এবং দেশের অর্থনীতির উপরে বিশাল প্রভাব পড়বে এবং দেশের ভাবমূর্তি বিনষ্ট হবে। সংঘবদ্ধ চক্র, ওই চক্রের যে একটা সদস্য হিসাবে এই মেঘলাকেও পাওয়া যায়, সেই জন্য তাকে আজকের এই মামলাও তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত তাকে গ্রেপ্তার দেখিয়ে জেল আদালতে প্রেরণ করেন। ঢাকা উত্তর সিটির অঞ্চল 5-এর সব ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানি করেছে ডিএনসিসি। শুনানি গ্রহণ করেন উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এলাকাবাসী। পরে সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন প্রশাসক। সিরাত আল মুস্তাকিমের রিপোর্ট। ঢাকা উত্তর সিটির 10টি অঞ্চলের মানুষের কথা জানতে গণশুনানি শুরু করেছে ঢাকা উত্তর সিটি। গণশুনানিতে স্কুল কলেজের শিক্ষক, মসজিদের ইমাম, বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ, সোসাইটির নেতৃবৃন্দ, যুবক ও ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। শুনানির এক পর্যায়ে মসজিদ কমিটি নিয়ে হাতাহাতি শুরু করে দুই পক্ষ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। গণশুনানিতে বাসিন্দারা নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে কিশোর গ্যাং, ছিনতাইকারীর উৎপাত, ফুটপাত বেদখল, স্ট্রিট লাইট সচল না থাকা, জলবদ্ধতা, মশার উৎপাত, খাল উদ্ধার, ব্যাটারি চালিত অটোরিকশার দৌরত্ব, খেলার মাঠ ও সড়ক মুক্ত করার দাবি। মার্কেট ক্যাম্প এবং সেন্ট্রাল ক্যাম্পে এখানে মাদকের বড় একটি আখড়া আছে। হুমায়ুন রোড, বাবর রোড, তাজমহল রোডের কিছু অংশ দিয়ে এখানে কোনো লাইট থাকে না। পুরো মোহাম্মদপুর এলাকাতে সিসি ক্যামেরার আওতাধীন করা হোক। খাল পরিষ্কার না হওয়ার কারণে মশা বেড়ে গেছে। এ সময় ঢাকা উত্তর সিটির আওতাধীন খাল, মাঠ,
পার্ক, রাস্তা, ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু হয়েছে বলে জানান উত্তর সিটির প্রশাসক। রবিবার থেকে আপনারা আমাদের সিটি কর্পোরেশন ওয়েবসাইটে গেলে ক্লিক করলে দেখতে পাবেন আপনার ওয়ার্ডে কে মশার ওষুধ দেওয়ার জন্য অ্যালোকেট করা হয়েছে, কাকে ঝাড়ু দেওয়ার জন্য অ্যালোকেট করা হয়েছে, তার ফোন নাম্বার সহ আছে। আগামী সপ্তাহে হাইক কারখানার তিনতলা বিল্ডিং ভাঙবো আমি দাঁড়ায় থেকে। টিসিবি কার্ডের তালিকা প্রণয়নে কোনোভাবে রাজনৈতিক প্রভাব থাকবে না। সঠিক ব্যক্তিকে টিসিবি কার্ডের জন্য নির্বাচন করা হবে বলেও জানান উত্তর সিটির প্রশাসক। এটা নতুন করে আরেকটি কার্ডের তালিকা করা লাগবে এবং সেই তালিকায় যেন কোনো রাজনৈতিকভাবে বায়াসনেস না থাকে সেটাকে মাথায় রেখে আমরা একটি তালিকা তৈরি করব। যারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন তিনি। আপনারা যারা চাঁদাবাজি করছেন এবং এখানে বসে আছেন, আপনাদের এভিডেন্স আমি নিচ্ছি এবং আপনারা দলীয় পদ পাবেন না। সিরাত আল মুস্তাকিম, 21 টেলিভিশন, ঢাকা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করছে অক্সিলারি ফোর্সের 426 জন সিকিউরিটি গার্ড। গ্রেফতারি ক্ষমতা পাওয়া এই ফোর্সের সদস্যরা শপিং মল, বাজার আর আবাসিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকড়াও করছেন অপরাধীদের। আবার অনেক জায়গায় অভিযোগের প্রমাণ সাপেক্ষে ফোর্সের একাধিক সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। দীপু শিকদারের রিপোর্ট। নগরীর ধানমন্ডির 3 নম্বর সড়ক। সম্প্রতি সেখানে সন্দেহভাজন 3 জনকে আটক করে গ্রেফতারি ক্ষমতা পাওয়া অক্সিলারি ফোর্সের সদস্য ও সেখানকার নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় এই 3 জনই ছিনতাইকারী চক্রের সদস্য। পরে তাদের ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এভাবেই দায়িত্ব পালন করে চলছেন প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্স। তবে খালি হাতে অনেক সময় বিশেষ পরিস্থিতি মোকাবেলা করা চ্যালেঞ্জের, বলছেন দায়িত্বপ্রাপ্তরা। ধানমন্ডির ভিতরে আবাসিক কোনো চুরি, ডাকাতি ও ছিনতাই ও মাদক এই ধরনের কিছু বিক্রি করলে তাৎক্ষণিক পুলিশকে সহযোগিতা করা এবং নিজে অ্যারেস্ট করে তাৎক্ষণিক থানায় প্রেরণ করা, এটা অনেক রিস্ক। সাধারণ ক্ষেত্রে আমরা তো অরিজিনাল ফোর্স ছিলাম না, অরিজিনাল ফোর্সই হিমশিম খাচ্ছে, তা আমরা সাধারণ গার্ড। তারপরেও আমরা পুলিশকে যতটুকু সহযোগিতার কাম আমরা করতেছি। রমনা বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন কড়া নজরদারির মধ্য দিয়ে এই ফোর্সের নিয়োগ পাওয়ারা দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। মার্কেট কেন্দ্রিক যারা আছে তাদেরকে কিন্তু পুলিশের যে ক্ষমতাটা এটা কিন্তু দেওয়া হয়েছে যে তারা কোনো ছিনতাইকারী, চোর বা এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন পুলিশের মতো রিয়াক্ট করতে পারে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবে। ঘটেছে তো একটা, আমার নিউ মার্কেট এলাকায় একটা এরকম শুনেছিলাম, পরে সাথে সাথে কিন্তু ওইটা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানা এলাকায় মণিপুরি পাড়ায় দায়িত্ব পালন করতে দেখা যায় নতুন এই ফোর্সের সদস্যদের। বাইরের লোক কারা আসে আপ ডাউন করলে আমরা ওইগুলো ফলো করি। কারোর সেই চলাফেরার ভিতরে কারো যদি দেখি যে চলাফেরা গতিবিধি সন্দেহজনক, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। আর যদি মনে করি সন্দেহ হচ্ছে তাহলে আমরা তখন উপরে আমাদের কর্তৃপক্ষকে জানার পরে আমরা থানার সাথে যোগাযোগ রাখি। পুলিশের এই কর্মকর্তা বলছেন তেজগাঁও বিভাগে নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্সের সদস্যরা কাজে সহযোগিতা করছেন। অক্সিলারি ফোর্স আমার বিভাগে 42 জন, সব এই 42 জনের আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই বড় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক রাখছি। তবে অক্সিলারি ফোর্স কতদিন মাঠে থাকবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ডিএমপি সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। রমজান মাসে দিনের বেলায় প্রকাশ্যে মসজিদের ভেতরেই হত্যা করা হয় 3 জনকে, আরেকজনকে হত্যা করা হয় মসজিদের বাইরে। এই ঘটনা মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নে। কারা এই হত্যার সাথে জড়িত, নেপথ্যে কি, কালকিনি প্রতিনিধি রকিবুজ্জামানকে সঙ্গে না অনুসন্ধান করেছেন আলী আহমেদ, ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। 2025 সালের মার্চের 8 তারিখ আর রমজানের 7 সকাল হতে না হতেই ভয়াল একদিনের সাক্ষী হয় মাদারীপুরবাসী। একদিকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দার পক্ষ, অন্যদিকে খোয়াজপুর ইউনিয়নের 9টি ওয়ার্ডের পাশাপাশি অন্য কয়েকটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। সাইফুলের পক্ষের লোকজন সংখ্যায় হাতে গোনা 30 থেকে 40 জন।
সাইফুল, তার ভাই আতাউর সর্দার, অলিল সর্দার সহ কয়েকজন আশ্রয় নেন স্থানীয় মসজিদে। হাজারো মানুষের উন্মত্ততার কাছে হেরে যান সাইফুল সর্দার, আতাউর সর্দার। তাদের পক্ষ মনে করে আঘাত করে সাইফুলের চাচাতো ভাই পলাশ সর্দার আর প্রতিবেশী তাজেল সর্দারকে। পরে তারা হাসপাতালে মারা যান। আমি আর কি লিয়ে বাসিম, কি লিয়ে থাকু ভাবি? আমার তিনটা ভাই শেষ করে দিয়েছে। কেন হাজার হাজার মানুষ জড়ো হয়ে হত্যা করলো সাইফুল সর্দার সহ 4 জনকে? এজন্য জানতে হবে সাইফুলের অতীত কর্মকাণ্ড সম্পর্কে। এর আগে নিজের চাচাকে প্রকাশ্যে পা ভেঙে দেয় সাইফুল আর তার বাহিনী। বিচারের নামে মারধর, টাকা আদায়, অবৈধ বালুর ব্যবসা, হাটের খাজনা আদায়ের নামে ব্যবসায়ীদের অত্যাচার, ছিনতাই, এসব ছিল সাইফুল আর তার বাহিনীর রুটিন কাজ। টাকার অঙ্ক দিছে যে এত টাকা দিলে তোরে ছাইরা দিমু, আর টাকা যদি না দাস তোকে মাইরা ফেলাইমু। 50,000 টাকা দিবি না তোকে ঘর উঠাইতে দিব না। খোপটা মুরগি লয়ে গেছে, কেউ একটা ছাগল মুরগি হাঁস পালতারে নাই, কোনো মাইয়া যে রাস্তা হাঁটতে পারে না। সৈয়দ আবুল হোসেন কলেজ এবং কলেজের ছাত্রাবাসে একসময় আসতেন দূর দূরান্তের শিক্ষার্থীরা। সাইফুলের অত্যাচারে ছাত্রীনিবাস শিক্ষার্থী শূন্য, ছাত্রাবাসে আছে হাতে গোনা কয়েকজন। আমি ব্যক্তিগতভাবে সাফারের ভয়ে ছিলাম, আতঙ্কে ছিলাম। বাইরের পোলাপান যারা আছে ছাত্রদের উপরে অত্যাচার করে। এত অপরাধ করেও ক্ষান্ত হয়নি সাইফুল। অভিযোগ রয়েছে সংখ্যালঘু সহ শতাধিক নারী ধর্ষণের। আমার দৈরা নিয়ে অনেক কিছুই করছে, সেটা আপনার কাছে আমি বলতে পারবো না। পুলিশও বলছে হত্যাকারীদের কোনো ছাড় নয়। অনেক জায়গা থেকে লোক এসে রীতিমতো মানে যুদ্ধের ধামামার মতো হয়ে ঘটনা ঘটিয়েছে। অপরাধ বিশ্লেষকরা মনে করেন আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি আর বিচারহীনতার সংস্কৃতির জন্যই এমন বেপরোয়া সাইফুলদের জন্ম হয়, আর আইন নিজের হাতে তুলে নিতে সাহস পায় মানুষ। কোনো একটা এলাকার মানুষ ক্রমাগতভাবে অপরাধপ্রবণ হয়ে যাচ্ছে এবং দিনে দিনে তারা সহিংস হয়ে পড়ছে। অপরাধ করাকেই সে বিনোদন যেরকম ভাবে, অপরাধকে সে তার নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার উপায় হিসাবে ভাবে, এবং অপরাধকে সে তার রুটি রুজির অথবা সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত করার হাতিয়ার হিসাবে ব্যবহার করে। মব জাস্টিস কিংবা ভিন্ন নামে হত্যাকাণ্ড সমর্থনযোগ্য নয়। যারা সরাসরি হত্যায় অংশ নিয়েছে তাদের বিচার হোক, আর বন্ধ হোক নিরীহদের হয়রানি। আলী আহমেদ, 21 টেলিভিশন। ভিসির পদত্যাগের এক দফা দাবিতে ক্যাম্পাসে মশাল মিছিল করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত 8:45টার দিকে দুর্বার বাংলার সামনে থেকে মিছিল বের করে তারা। শিক্ষার্থীরা বলেন, কুয়েট ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, সেজন্য 6 দফা থেকে 1 দফা দাবি ঘোষণা দিয়েছেন বলেও জানান তারা। একই সাথে নতুন ভিসির অধীনে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে 18-19 ফেব্রুয়ারি হামলার ঘটনার তদন্তের দাবি শিক্ষার্থীদের। পিরোজপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের 1101 কোটি টাকা দুর্নীতির অভিযোগে জেলা হিসাবরক্ষক অফিসের 4 কর্মকর্তা ও এলজিডি অফিসের 1 কর্মচারীকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন পিরোজপুর ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার মহসিন, MSAS সুপার মাসুম হাওলাদার ও নজরুল ইসলাম, সাবেক ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার আলমগীর হাসান এবং পিরোজপুর এলজিডি অফিসের হিসাবরক্ষক AK মোজাম্মেল হক খান। এর আগে মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আমিনুল ইসলাম 27 জনকে অভিযুক্ত করে 8টি মামলা দায়ের করেন। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সীমাহীন দুর্নীতির কারণে দেশব্যাপী আলোচনায় আসে পিরোজপুর LGED অফিস। ডেস্টিনি গ্রুপের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিনের নেতৃত্বে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ আম জনতা পার্টি। বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশের সাধারণ জনগণকে রাজনৈতিকভাবে সচেতন করে তোলাই বাংলাদেশ আম জনতা পার্টির মূল লক্ষ্য। আত্মপ্রকাশকালে দলের ঘোষণাপত্র পাঠ করেন দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমিন। এ সময় তিনি দলটির পক্ষ থেকে 9 দফা কর্মসূচি ঘোষণা করেন। দলের সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন গণ অধিকার পরিষদ থেকে পদত্যাগ করা আশা ফাতেমা তাসনিম। 297 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে এই দল। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ।
আল আরাফা ইসলামী ব্যাংক আমানত সংগ্রহে সেরা কর্মকর্তাদের মাঝে পুরস্কার স্বরূপ ধন্যবাদ ও চেয়ারম্যানস অ্যাওয়ার্ড প্রদান করেছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খাজা শাহরিয়ার 8 ক্যাটাগরিতে সেরা 24 জন কর্মকর্তার মাঝে ক্রেস্ট সার্টিফিকেট ও নগদ প্রদান করেন। অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল মামুন, আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন এবং শীর্ষ নির্বাহীবৃন্দ। 2 মাসব্যাপী ক্যাম্পেইন আমানত সংগ্রহে বিশেষ কৃতিত্বের জন্য ব্যাংকের বিভিন্ন পর্যায়ে 524 কর্মকর্তাকে চেয়ারম্যান অ্যাওয়ার্ড দেওয়া হয়। নববর্ষে তারুণ্যের স্পন্দন মজু উদযাপন করল তাদের 19তম জন্মদিন। 14 এপ্রিল দেশব্যাপী নানা আয়োজনে পালন করা হয় দিনটি। আকিজ হাউসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন উদযাপন শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক সৈয়দ জহুরুল আলম। এ সময় তিনি বলেন, ভোক্তাদের ভালোবাসায় মোজো আজ দেশের 1 নম্বর বেভারেজ ব্র্যান্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম, চিফ পাবলিক অফিসার ইমদাদুল হক, ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা ও কনসার্ট। এই আয়োজন চলবে 18 এপ্রিল পর্যন্ত। ভিন গ্রহে প্রাণের অস্তিত্বের শক্ত প্রমাণ পাওয়ার দাবি করেছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে প্রায় 700 ট্রিলিয়ন মাইল দূরে K2b18 গ্রহের বায়ুমণ্ডলে প্রাণীর সঙ্গে সংশ্লিষ্ট 2টি রাসায়নিক শনাক্ত করেছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষক দল জানান, প্রাপ্ত তথ্য নিয়ে আশাবাদী হলেও প্রাণের অস্তিত্বের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আরও 1-2 বছর লাগবে। বিস্তারিত দুলি মল্লিকের ডেস্ক রিপোর্টে। মহাবিশ্বে মানুষ কি একা, আরো কেউ কি আছে? বিজ্ঞানীদের এই দীর্ঘ জিজ্ঞাসার প্রথমবারের মতো শক্ত উত্তর পাওয়ার সম্ভাবনা মিলেছে। পৃথিবী থেকে প্রায় 124 আলোকবর্ষ দূরে লিও নক্ষত্রমণ্ডল, সেখানেই K2b18 গ্রহ। এর বায়ুমণ্ডলে বিজ্ঞানীরা এমন 2টি গ্যাসের রাসায়নিক চিহ্ন খুঁজে পেয়েছেন যা কেবল পৃথিবীতে জৈবিক প্রক্রিয়ায় উৎপন্ন হয়। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণে দেখা যায়, গ্রহটির বায়ুমণ্ডলে ডাইমিথাইল সালফাইড ও ডাইমিথাইল ডিসালফাইড নামে 2টি গ্যাসের উপস্থিতি রয়েছে। এসব গ্যাস পৃথিবীতে বিশেষ করে সামুদ্রিক ফাইটোপ্লাঙ্কটনের মতো জীবন্ত অণুজীব থেকে উৎপন্ন হয়। এখন পর্যন্ত সৌরজগতের বাইরে সম্ভাব্য জীবনের সবচেয়ে শক্তিশালী চিহ্ন এটি। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের গবেষণা দলের প্রধান অধ্যাপক নিক্কু মধুসূদন জানান, পৃথিবীর চেয়ে 1000 গুণ বেশি গ্যাসের উপস্থিতি দেখছেন তারা, যা অবিশ্বাস্য। For the first time in the history of our species, we may actually be seeing signs of life elsewhere. ধারণা করা হচ্ছে গ্রহটিতে বিপুল পরিমাণ অণুজীব থাকতে পারে, তবে এখনই প্রাণের অস্তিত্বের চূড়ান্ত সিদ্ধান্ত দিতে রাজি নন গবেষকরা। প্রাপ্ত তথ্য যাচাইয়ের পাশাপাশি আরও উপাত্ত প্রয়োজন বলে জানান। গবেষকরা বলছেন, K2b18 গ্রহটিতে প্রাণের অস্তিত্ব নিশ্চিত হলে এটাই জানা যাবে মহাবিশ্বে মানুষ একা নয় এবং প্রাণের সৃষ্টিও কোনো বিরল ঘটনা নয়। দুলি মল্লিক, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে রাতের 21 সংবাদ। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভারতের সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানালো বাংলাদেশ। 71 গণহত্যার জন্য পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান, $4.5 বিলিয়ন ফেরত চেয়েছে বাংলাদেশ। বাংলাদেশের সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন, রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান ঢাকার। বিদেশের আদালতেও টিএলি পলাতক আসামি আত্মসমর্পণের বিকল্প নেই বলছেন আইনজীবীরা। সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনে বিএনপির সুনির্দিষ্ট মতামত, নির্বাচনের আগে 3 শর্ত পূরণের তাগিদ জামায়াতের। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন equity-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 ইউটিউব চ্যানেল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1 দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।